আজকে তারা শেখ হাসিনাকে বিরুদ্ধে রায় দিয়ে সেই রায় বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা এই ষড়যন্ত্র করছেন। তাই বাংলাদেশের জনগণ, আমাদের বিশ্বাস এই আদালত মানে না। 13 তারিখ লকডাউন পালন করার মধ্যে দিয়ে তারা জানান দেবে আমরা এই তথাকথিত অবৈধ আইসিটি আদালত মানি না, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানি না। আমরা তারা জানান দেবে যে নো ইনুস। মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি 13 তারিখে যে ঢাকায় লকডাউন কর্মসূচি এবং 10, 11, 12, 13 সেটা কিভাবে সফল করা যায়, কিভাবে গণমানুষের দল আওয়ামী লীগের কার্যক্রম বা সাধারণ মানুষটা নিয়ে এই প্রোগ্রামটা সফলতা বা আমরা লকডাউনটা পরিপূর্ণভাবে করতে পারি সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, রিকশাওয়ালা থেকে শুরু করে অফিস আদালত, সরকারি চাকরিজীবী এবং শিক্ষক সবাইকে বলতেছি যে আপনারা একটা দিন অন্তত দেশ ও জাতির জন্য আপনারা সবকিছু পরিত্যাগ করেন, এই অবৈধ দখলদার ইউনূস বাহিনীর হাত থেকে দেশকে মুক্তি করতে এই লকডাউনের কর্মসূচি সকলে পালন করুন। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং সকলের মধ্যে যে উদ্দীপনা, সাহস, এগুলো আসলেই আমাদের অনুপ্রেরণা। এগুলো দেখে আমরা আরো সাহস পাচ্ছি আর কি। এর ভিতরে মানুষ তো একটা কর্মসূচির অপেক্ষায় ছিল। মানুষ তো আপনার এই কর্মসূচি তো হয়তো 13 তারিখে আমরা অনেককে হারাবো। অবৈধ দখলদার ইউনূস বাহিনী যেভাবে ঢাকা শহর ও চারিপাশ ঘিরে রাখছে প্রশাসন দ্বারা, 7000+ নাকি পুলিশ মোতায়েন করছে, প্রত্যেকটা জায়গায় কত ব্যাটালিয়ন পুলিশ থাকবে, কারা কারা থাকবে সবকিছু আগের থেকে সেট করেছে। এদের তো ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। তো মানুষ তো এই কর্মসূচির অপেক্ষায় ছিল, মানুষ তো খুশি। মানুষ জানে যে 13 তারিখ তাদের জেল হইতে পারে, অনেকে মবের শিকার হইতে পারে, অনেকে আহত হইতে পারে, অনেকে নিহত হইতে পারে, মারাও যেতে পারে, শহীদ হইতে পারে। তারপরে কিন্তু মানুষের মধ্যে যে উদ্দীপনা, সাহস, লাগাতার তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। আর এই কর্মসূচি, এই মানুষের ঢল, এই মানুষের যে সাহস, এই মানুষের যে সাড়া পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এই দেখে আপনার অবৈধ সরকার ভয় পাচ্ছে, যার ভয়ের প্রতিফলন স্বরূপ এই পুলিশ মোতায়েন। সজীব ভুঁইয়া নাকি এটা মিলিশিয়া বাহিনী তৈরি করবে, মিলিশিয়া বাহিনী রেখে নাকি পুলিশের পোশাক পরিয়ে নামাবে। হ্যাঁ, এইগুলো তো ভয়। মানে আমরা তো সাধারণত একটা লকডাউন, এটা হলো আমাদের ছোটকালে যখন পরীক্ষা দিতাম, টেস্ট পরীক্ষা হইতো, তারপর প্রি টেস্ট, তারপর হলো ফাইনাল পরীক্ষা হইতো। এখন হলো আমাদের টেস্ট পরীক্ষা আছে, তাই এত ভয়। এরপর তো প্রি টেস্ট, তারপরে তো ফাইনাল পরীক্ষার সময় কি হবে? এই সামান্য একটা লকডাউন কর্মসূচি দিয়েছে আমাদের নানক ভাই, বা এটা কর্মসূচি সকাল সন্ধ্যা এটা কর্মসূচি, তাইতে এত ভয়। এখনো তো আওয়ামী লীগের সেই লাগাতার হত্যা, লগি বৈঠার আন্দোলন দেখে নেই, তখন এদের কি হবে? পলাই কই যাবে? আর সাধারণ মানুষ তো আপনার খুবই প্রস্তুতি নিচ্ছে এবং তার প্রতিফলন প্রত্যেক দিন মিছিল হচ্ছে জেলায়, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলায়, ঢাকা শহরে এত প্রশাসনের নিরাপত্তা দিয়ে রাখছে চারপাশ, তারপরে তো ঢাকা শহরে মিছিল একটার পর একটা হয়ে যাচ্ছে, বন্ধ করতে পারতেছে না, গ্রেপ্তার হচ্ছে, আর একটা গ্রুপ নামতেছে, আপনার তো প্রোগ্রাম হয়ে যাচ্ছে। গোপালগঞ্জে অনেক গ্রেপ্তার চলছে। হ্যাঁ, গোপালগঞ্জে আপনার মূলত এই কোনো আন্দোলন হইলে তো আমাদের সবসময় গোপালগঞ্জের পরই অত্যাচার, জুলুম, নির্যাতন বেশি হয়। আজ আমার উপজেলা যে কাশিনী, শিকার ভাইটে পাড়া, দেখলাম যে আপনার বিজিবি ওই গোল চত্বরে গাড়ি চেক দিচ্ছে, পরে মকসিদপুরে নাকি পুলিশ গাড়ি থামায় অনেক কিছু চেক দিচ্ছে, কিন্তু তারা শো দেখাচ্ছে যে তারা বাইকের কাগজপাতি চেক করতেছে, এগুলো শো। পরে গণহরিদারের পাশে গ্রেপ্তার করতেছে 2-3 দিন ধরে। অত্যাচার, জুলুম কারণ তো জানি যে কোন রকম ভাবে যদি আমাদের একটা দিন যদি গোপালগঞ্জবাসীরা খালি সুযোগ দেয়, 63 জেলা লাগবে না, এই একটা জেলায় পারে টাকা শহর নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমাদের পরিমাণে এই যে আপনার শুরু হওয়ার আগে আমাদের অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেছে, আরো আগে থেকে গ্রেপ্তার তো আরো আগে থেকে করতেছে। কিন্তু আজকে 10 তারিখে আজকে শুনলাম নাকি আমাদের যে উপজেলার প্রত্যেকটা জায়গায় নাকি পুলিশ মোতায়েন, রাস্তায় গাড়ি চেক দিচ্ছে, কারা আসতেছে কারা যাচ্ছে। পরে ঢাকায় এরকম চেক পোস্ট হয়েছে বিভিন্ন জায়গায়। মানে এই সবকিছুই একটা ভয়ের, মানে পতনের আগে বা যে ভয় একজনের মনে ঢুকে যায়, তার ভিতরে যে ভয়টা, আশাবাদী, তার প্রতিফলন এটা। মানে এই সরকার যে বেশি দিন টেকবে না, এদের যে পতন সুনিশ্চিত, তার প্রতিফলন আমরা পাচ্ছি, তার সিমটম পাওয়া যাচ্ছে। এদের কথাবার্তার ধরন, এদের ব্যবহার, এদের দেশ চালানোর আকার ইঙ্গিত দেখে বোঝা যাচ্ছে যে এরা ভয় পাচ্ছে, এরা আর বেশি দিন টেকবে না। এরা এখন টিকে আছে আপনার সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনের জোরে, এদের কিন্তু কোনো জনসমর্থন নাই।
এদের যদি কোনো জনসমর্থন থাকতো তাইলে এরাই বলতো যে আওয়ামী লীগের তো লোক নাই, আওয়ামী লীগ মাঠে নামুক, জনগণই দেখবে। তোর প্রশাসন নামাইছিস কে তোরা? খালি কয় যে জনগণ দেখবে দেখবে, জনগণ দেখার কথা কয়ে প্রশাসন নামাই দেয়। জনগণ তো আমাদের সাথে, জনগণ আর কি দেখবে? জনগণ তো দেখছে এরা যারা মিছিল করছে এরা জনগণ না, না এরা মানুষ না? মানে এদের কথাবার্তা অনুযায়ী, ধরন অনুযায়ী এরা মানুষ না, এরা এই দেশে জনগণ না, নাগরিক না। এই হলো পরিস্থিতি। একটু ছবি পাঠিয়েছে একজন, গ্রামের বাচ্চারা গ্রামে হাঁটে আর মিছিল করে। হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসাতে যাওয়ার সময় মিছিল করে, স্কুলেতে যাওয়ার সময় মিছিল করে। এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণের কতটা আশা করা যায় এবার? সাধারণ মানুষের অংশগ্রহণ তো অবশ্যই আছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া তো এই 5ই আগস্টের পর আওয়ামী লীগ এভাবে টিকে থাকতে পারতো না, সাধারণ মানুষ যদি তার সাথে না থাকতো। কারণ এমনি যারা আওয়ামী লীগের ওই কাজ করে, মিছিল মিটিং করে, এটা তো সম্পূর্ণ একবারে মাঠ শ্রেণীর কর্মী বা সাধারণ মানুষ, এদের সমন্বয়ে মিছিল মিটিং হয়। এরা তো আমরা কোনো এমপি, মন্ত্রী বা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি খুবই কম, বা তাদের আত্মীয় স্বজন বা তাদের নেতাকর্মী খুবই কম। একবারে আমি কর্মী লেভেলের লোকজনগুলো দেখছি আর সাধারণ লেভেলের লোকজনগুলো দেখছি, আর বেশি দেখছি ভ্যান চালক, রিক্সা চালক মামাদের, বাস চালক মামাদের। এরা হয়তো মিছিল করতে পারছে, কেউ কেউ হয়তো আপনার মিছিল সে সেভ করছে। এই যে আপনার এই সে আগারগাঁও যে প্রোগ্রামটা হলো কালকে, কালকে আগের দিন, সেই প্রোগ্রামটা হয়তো শেষে আপনার পিছন থেকে সেনাবাহিনী পুলিশ দাওয়া দিছিল, দাওয়া দিলে এক রিক্সা চালক মামা সে আমাদের যারা নেতা কর্মী ছিল তাদের সেভ করছে, নিয়ে 12 টাকা নেয়। তাই এইগুলো তো কিভাবে সম্ভব? এই ঋণ কিভাবে শোধ করবে বাংলাদেশ আওয়ামী লীগ? এই মানুষগুলোর ঋণ তো শোধ করা অসম্ভব। এরা তো ঋণের কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য এগুলো করে না। এরা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও দেশকে ভালোবেসে এগুলো করতেছে, আওয়ামী লীগকে ভালোবেসে এগুলো করতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ভালো সময় থাকে তখন হলো এই দলটা হলো ব্যবসায়ী, এলিট শ্রেণী, বড় বড় শ্রেণীর লোকের। আর যখন আওয়ামী লীগের দূর সময় আসে তখন আওয়ামী লীগ হয়ে যায় তিন্ন কর্মীর, তারপরে আপনার জেলে মুসি, এটা খাওয়া মানুষের। তা তারা তো আর ভয় পায় না, এদের তো আর ভয় নেই। এরা যখনই আওয়ামী লীগ বাধাগ্রস্ত হয়, যখনই আওয়ামী লীগ বারবার বিপদগ্রস্ত হয়, তখনই এরা এসে পাশে দাঁড়ায় ঘুরে দাঁড়ানোর জন্য। আর এদের কারণে বারবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, আর এরা বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। 5 আগস্ট কিন্তু এই সুযোগটা করে দিয়েছে আওয়ামী লীগকে, যে এইভাবে গ্রাসরুটের মানুষ এইভাবে ভালোবাসে, এটা কিন্তু অনেকদিন এই জেনারেশন টের পায় না। হ্যাঁ হ্যাঁ, না সবার তো একটা ধারণা ছিল, বা অনেকের, আমাদেরও অনেকের ধারণা ছিল হয়তো আওয়ামী লীগ আগামী 5-6 বছরের ভিতরে মাঠে দাঁড়াতে পারবে না। সেই আওয়ামী লীগ যে 1 বছরের মধ্যে এইভাবে সক্রিয় ভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম বা রাজপথ দখল নেবে বা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে, এগুলো তো অকল্পনীয়, চিন্তার বাইরে ছিল। এটা তো সম্ভব হতে সব সাধারণ। 13 কি হতে পারে? 13 তারিখ, আমি 13 তারিখের বিষয়টা আমরা যদি সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে না নামতে পারি, বা সঠিক নেতৃত্ব নিয়ে টিম ভাগ ভাগ করে যদি আমরা মাঠে না নামতে পারি, আমাদের তৃণমূল কর্মীরা অনেকে গ্রেপ্তার হবে, এদের আমরা বাঁচাতে পারবো না। আমাদের সঠিক পরিকল্পনা, সঠিক নির্দেশনা দিয়েছে, তো কার নেতৃত্বে কে মাঠে নামবে, কে কোন টিমে মাঠে নামবে, কে কোন জায়গায় অবস্থান করবে, কিরা কার সাথে যোগাযোগ করবে, নামার জন্য শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নামার জন্য আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত অলরেডি ঢাকায় ঢুকে গেছে তারা। কিন্তু এই লোকগুলো 13 তারিখে তারা মাঠেও নেমে যাবে, কিন্তু সঠিক প্ল্যান পরিকল্পনার বলে হয়তো আমরা অনেকে গ্রেপ্তার হবে, অনেকে আমাদের মানে এটা অনেকে আমার কাছে কন্ট্যাক্ট করেছেন, ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন। এত লোকজন, এত ছেলে পেলে, এত কয়েকদিন আগে চলে আসছে ঢাকায়, এবং তারা ব্যক্তিগত খরচে, এটা কেউ তো তাকে কোনো টাকা পয়সাও দেয় নাই যে তুমি এটাকে তুমি আসো, একেবারে ব্যক্তিগত খরচে অনেক লোকজন চলে এসেছে। আমরা আশা রাখি 13 তারিখে যথেষ্ট পরিমাণ মানুষ নামবে এবং লকডাউন কর্মসূচি পালন করবে। আর 10 তারিখ থেকে যে প্রোগ্রামটা সারা দেশের, ওইটা কিন্তু 10 তারিখের আগেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো 2 দিন আগে থেকেই, 2 দিন ধরেই তো প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন জায়গায় মশাল মিছিল হচ্ছে, পরে বিভিন্ন ট্রাইব্যুনালের যে টিচার 13 তারিখে বা যে রায় কার্যকর করবে তার বিরুদ্ধে, ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল, মশাল মিছিল প্রত্যেকটা জেলা উপজেলায়, আমাদের গোপালগঞ্জ হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এগুলো তো আপনার আমি আপনাকে বললাম না যে মানুষ তো অপেক্ষায় ছিল যে একটা কর্মসূচি যে কখন দিবে, সেই কর্মসূচি যখন তারা পেয়ে গেছে, তারা তো এটা আপনার হাসি মুখে গ্রহণ করে গেছে। মানে মানুষ যে মৃত্যুকে বা কষ্টকে বা বিপদকে হাসি মুখে গ্রহণ করতে পারে, এটা তার প্রমাণ।
কারণ এটা তো আমাদের ভিডিও দেখলাম, আবার কিছু একটা ফুটেজ দেখলাম ফেসবুকে, কোন কোন এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীরা রাস্তায় টহল দিচ্ছে। হ্যাঁ, আমরাও শুনতেছি বিএনপির অনেকে নাকি 13 তারিখে মাঠে থাকবে। মানে বিএনপির তো হিসেব করা উচিত যে বিগত 16 বছর 17 বছর তারা কিভাবে রাজনীতি করছে শান্তিতে। তারা তো এগুলো ভুলে গেছে। আজকে তারা যেগুলো করতেছে দ্বিগুণ তারা ফেরত পাবে। প্রত্যেকটা মানুষের তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। তারা যা শুরু করছে এর ফল তো তাদের ভোগ করতে হবে। মানে স্বাভাবিকভাবে একটা দলের কার্যক্রম বা একটা দলের যে কার্যক্রম সেগুলো তো করতে দিতে হবে। এই দেশে তো আওয়ামী লীগ নিষিদ্ধ না। এই দেশ তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কে? ইউনুসের নিষিদ্ধ তো নিষিদ্ধ হবে না। গণমানুষের দল হলো আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা এদের পতন খুবই শীঘ্রই হবে। এরাও জানে, এরাও বুঝতে পারতেছে, কিন্তু এরা এদের জায়গা থেকে ব্যর্থ চেষ্টা করতেছে। বাংলাদেশে যদি এমন দুঃসাহসিকতা কেউ দেখায় যারা শেখ হাসিনাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, এর ফলাফল খুবই ভয়াবহ হবে। এদেশে আবার গৃহযুদ্ধ হবে। কারণ জননেত্রী শেখ হাসিনা তো 17 কোটি মানুষের হৃদয় আছে। যখন সেই হৃদয়ে আঘাত লাগবে তখন তো কেউ আর বসে থাকবে না। আর তাদের এই ক্যাঙ্গারু কোর্টের রায় আমরা কোনো কিছু পরোয়া করি না। আমরা জাস্ট ওই 13 তারিখের রায়, তারা যে তাদের যে মিথ্যা রায়, ক্যাঙ্গারু কোর্টের রায়, তার পরিবর্তে আমরা প্রতিবাদে লকডাউন ঘোষণা করছি। এরপর তারা যদি বিপরীত কিছু করার চেষ্টা করে, সারা বাংলাদেশ লকডাউন হয়ে যাবে। কেউ আর ঘর থেকে বেরিয়ে পারবে না। যেই দেশে আমরা বসবাস করতে পারবো না, যেই দেশে আমরা রাতে ঘুমাইতে পারবো না, সেই দেশে কেউ শান্তিতে রাত্রে ঘুমাইতে পারবে না। আমরা এখনো শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাচ্ছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে চাচ্ছি। আমাদের যদি বাধ্য করা হয় তাহলে তো আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েই ছাড়বো। তখন তারা এক বিন্দু ছাড়াবে না। তখন আমরা বাঁচতেই পারবো না। তখন এই দেশে কে বাঁচবে সেই চিন্তা তো আমরা করবো না। আমরা খুব শীঘ্রই গণবিস্ফোরণে রূপান্তরিত হব। এই দেশটাকে আবার মুক্ত করব। এই মুক্তিকামী মানুষ যখন একবার গর্জে উঠেছে, এদের দমিয়ে রাখার সাধ্য আর কারো নাই। আমাদের বিজয় হবে 13 তারিখের জন্য সকলকে ও সমগ্র দেশবাসীর প্রতি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, গোপালগঞ্জের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে 13 তারিখের লকডাউন সফল করুন। তাই দেশ বাঁচানোর যুদ্ধে সমগ্র জাতি ও সমগ্র মুক্তিকামী মানুষ সকল ঐক্যবদ্ধ হন। এবং আমরা চেষ্টা করছি, আমরা বলছি যার যার এলাকার নেতা কর্মীদের সেই খোঁজ খবর রাখার জন্য আমরা এইভাবে সবাইকে অনুরোধ করেছি। আশা করি আমাদের নেতা কর্মীদের খোঁজ খবর রাখবে। যদি কেউ জেলখানায় যায় আমরা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করব। জেলখানায় গেলে তাদেরকে মিনিমাম একটি সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে বলেই আমরা আলোচনা করেছি। আমি এইটুক খালি বলতে পারি। আমি নেতা কর্মীদের কাছে অনুরোধ করব যে আসুন, আপনাদের কষ্ট, দুঃখ, ক্ষোভ আমাদের উপর ছাড়েন। তারপর আপনাদের বিনয়ের সহিত বলবো, শেখ হাসিনা হচ্ছেন আমাদের শেষ বর্ষার স্ত্রী। আজকে আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন, নিশ্চয়ই বাংলাদেশকে এই চূড়ান্ত যে লড়াই হবে, যে লড়াই, এই লড়াইয়ে 71 যারা ধারণ করে তারা টিকে থাকবে, আমনালি যারা 71কে মুছে ফেলতে চায় তারা টিকে থাকবে। এবারের লড়াই হবে চূড়ান্ত লড়াই। এবং এই লড়াইয়ের আমি মনে করি নেতৃত্ব দেবে বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনা। নেতৃত্ব দেবে বলেই 24-এর 5ই আগস্ট আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। এবং আমার বিশ্বাস মুক্তিযোদ্ধারা হারে না, সত্য কখনো মিথ্যার কাছে হারে না। 71 সত্য, 71 বাঙালির 1000 বছরের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই স্বপ্ন মিথ্যা প্রমাণিত হতে পারে না। যারা 71কে মুছে ফেলতে চায় তারা সারা জীবনের জন্য ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ হবে। আমি জানি এই পথ খুব কণ্ঠকাকীর্ণ, আর অতীতের চেয়ে আরো বেশি কণ্ঠকাকীর্ণ। তারপরেও ইনশাআল্লাহ আল্লাহ যখন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে, এই লড়াইয়ে আমরা যারা 71কে ধারণ করি আমরা ইনশাআল্লাহ জিতবো। আপনাকে ধন্যবাদ তুষার। জি কামাল ভাই, ধন্যবাদ। আকাম ভাই, কামাল ভাই যেটি বলছিলেন কর্মসূচির প্রসঙ্গে, আপনি নিশ্চয়ই চোখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আসলে এই সময় আওয়ামী লীগের এই কর্মসূচি, রাজপথে নামার কর্মসূচি, মাঠে নামার কর্মসূচি বাস্তবসম্মত কিনা বা এটা ঠিক হচ্ছে কিনা এই সময়ে। আপনি কি মনে করেন, মানে এই যে আওয়ামী লীগের এই সময় এই কর্মসূচির প্রয়োজন ছিল কিনা বা কেন প্রয়োজন ছিল বা দেয়া ঠিক হয়েছে কিনা?
ধন্যবাদ তুষার। আমি যে প্রশ্নটি করেছেন সেটির বর্তমান প্রেক্ষাপট এবং তার কয়েকদিন আগে বাংলাদেশে বা আন্তর্জাতিক রাজনীতিতে কি ঘটেছে এটা বললে আমাদের এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়াটা সহজ হবে। প্রথমত হচ্ছে, আপনি একজন সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছে, তাদের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। একটি সাংবাদিক পরিবার, স্বামী স্ত্রী দুইজনই গ্রেপ্তার, এবং তাদের শিশুটিকে ব্যাপারেও কিন্তু কোনো করুণা এই ইউনূস সরকার দেখায়নি। এই সাংবাদিকরা কথা বলতে পারছে না। সংস্কৃতি কর্মী হিসেবে বাংলাদেশের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এই 2024 পর্যন্ত সকল আন্দোলনে সংস্কৃতি কর্মীদের একটা ভূমিকা ছিল, কিন্তু সংস্কৃতি কর্মীরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারছে না। পাকিস্তান থেকে আনা ব্যান্ড সঙ্গীত চলবে, কিন্তু বাংলাদেশের বাউল সঙ্গীতের মঞ্চ ভেঙে ফেলা হচ্ছে। সংস্কৃতি কর্মীদেরকে বাধ্য করা হচ্ছে যাতে তারা কোনো ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন না করতে পারে। তাহলে আন্দোলনের মাঠে সাংবাদিক কিংবা সংস্কৃতি কর্মীদের মাঠে নামার কোনো বাস্তবতা কিন্তু নাই। এটি কেন নাই? আমরা অনেকে মনে করি সাংবাদিকরা সাহস নিয়ে রাজপথে নামে, সংস্কৃতি কর্মীরা সাহস নিয়ে রাজপথে নামে। আসলে যতক্ষণ পর্যন্ত আন্দোলনের মাঠে রাজনৈতিক কর্মীরা সংঘবদ্ধভাবে না নামবে, ততক্ষণ পর্যন্ত সাংবাদিক কিংবা সংস্কৃতি কর্মীরা কিংবা সুশীল সমাজ কিচ্ছু করতে পারবে না, কারণ এরা হচ্ছে একটি আন্দোলনের সহযোগী শক্তি। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যখন বাংলাদেশের স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সঙ্গীত শিক্ষক বাতিল, নৃত্য শিক্ষক বাতিল, মেয়েরা নাচতে পারবে কিন্তু পুরুষের সামনে নাচতে পারবে না, বিভিন্ন রকম ফতোয়া দেওয়া হচ্ছে, জামাত নেতা বলছে মেয়েদের বাংলাদেশের নারীদের প্রতি তার প্রেম যে বাংলাদেশের নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে, আসলে তো বাংলাদেশের নারীদেরকে খাঁচায় বন্ধ করতে চাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আওয়ামী লীগ যত দ্রুত মাঠে নামবে তত দ্রুত লড়াইটা সামনে চলে আসবে। এবং কেউ যদি ভাবে যে লড়াই না করে একটি রাজনৈতিক বিপ্লব না ঘটিয়ে কিন্তু এই বাংলাদেশকে, 71-এর পরাজিত শক্তি যারা 24-এ বাংলাদেশটাকে দখল করেছে, সেই বাংলাদেশটাকে দখল মুক্ত করা যাবে না। এবং এখানে অন্যতম প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন বাংলাদেশ আওয়ামী লীগের এই কর্মসূচি শুধু প্রাসঙ্গিক নয়, একমাত্র উপায় যেখান থেকে বাংলাদেশটাকে মুক্ত করা যাবে। আজকে মনে হচ্ছে 10 জন, কালকে না হবে এটা 100 জন, তারপরে 1000 জন, এভাবে প্রতিদিন বাড়তে থাকবে। কারণ মানুষের খুব স্বাভাবিক চরিত্র কিন্তু হচ্ছে, মানুষ যখন নিজে ব্যক্তিগতভাবে আক্রান্ত হয় তখন কিন্তু সে সম্মিলিত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। মুক্তিযুদ্ধ 26শে মার্চ শুরু হয়ে যায়, কিন্তু মুক্তিযুদ্ধে মে, জুন, জুলাইতে অনেক বেশি মুক্তিযোদ্ধা সম্পৃক্ত হয়। কারণ কারো বাবাকে মেরে ফেলা হয়েছে, তার ছেলে গিয়েছে, কারো বোনকে ধর্ষণ করা হয়েছে, সে মুক্তিযুদ্ধে গেছে, কৃষক তার ফসলি ক্ষেত পুড়িয়ে দিয়েছে, সেই কৃষক যুদ্ধে গেছে, শ্রমিক কারখানা উড়িয়ে দিয়েছে, শ্রমিকরা যুদ্ধে গেছে। এভাবে করে অংশগ্রহণের মধ্য দিয়ে 9 মাসের মাথায় কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। সুতরাং যত দ্রুততম সময়ে আমরা এই অপশক্তি, 71-এর পরাজিত শক্তি যারা দখল করে আছে তাদের মুখোমুখি আমরা হতে পারবো, তত আমাদের বিজয় সন্নিকটে হবে। মৃত্যু অনিবার্য, আন্দোলনে রক্ত ঝরবে। নূর হোসেনের মতো, জাফর জয়নাল দীপালির মতো কিংবা বসুনিয়ার মতো মানুষ যদি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত না দিত, তাহলে কিন্তু বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হতো না। এবার আসি সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা একই সময়ে ঘটেছে। এটি হচ্ছে রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। এবং শেখ হাসিনা যে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে কতটা মেধাবী তার প্রমাণ পাওয়া যায় যে উনি কিন্তু 5 আগস্টের পর থেকে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, কথা বলতে থাকেন। মিডিয়াতে কিন্তু উনি আসেন নাই। সেই সময় উনি এসে ইন্টারভিউটা দিলেন, আন্তর্জাতিক মিডিয়াতে শুরু করলেন, এবং এটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এই ইন্টারভিউ দেওয়ার সময় আন্তর্জাতিক রাজনীতিতে অনেকগুলো বড় ঘটনা ঘটেছে। যেমন বাংলাদেশের সমুদ্র বন্দরে এসে পাকিস্তানের মিসাইল নিক্ষেপকারী নৌজাহাজ এসেছে, এবং সেই নৌজাহাজকে গিয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের সমুদ্র সীমায় নিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ স্বাধীনতা। অথচ এই স্বাধীনতার যুদ্ধজাহাজটি শেখ হাসিনা এই নৌবাহিনীকে সমৃদ্ধ করার জন্য তৈরি করে দিয়েছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে যে নৌবাহিনী
তারা 71-এ পরাজিত সেই পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে। ঠিক একই সময় ভারত কিন্তু নোটাম করেছে। আবার এই যে আমেরিকার যারা মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল এবং ইউনুস যাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশটা দখল করে রেখেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জন রাজনৈতিক পদে দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। যেমন আপনারা জানেন ডোনাল্ড লু এই 5 আগস্টের আন্দোলনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, অথচ আজকে এসে তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর, যারা মূলত আদর্শগতভাবে সারা পৃথিবীতে এই যে আগ্রাসী মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী গড়ে উঠছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেই 2 জন মানুষ কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণের জায়গাতে বসেছে। এবং যেদিন পল কাপুর দায়িত্ব নিয়েছে তারপরের দিন পাকিস্তানের মার্কিন সেনা ঘাঁটি ব্যবহার করে আফগানিস্তানের জঙ্গিদের উপর কিন্তু হামলা চালানো হয়েছে এবং আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে চুক্তিতে আসতে বাধ্য হয়েছে। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি হয়েছে। সুতরাং এই যে যুদ্ধটা, যেটি 71-এর মুক্তিযুদ্ধের সময় ভারত, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার আমাদেরকে সমর্থন দিয়েছিল বলে, তাদের 19,000 তাদের যোদ্ধার রক্তে ঝরিয়েছিল বলে বাংলাদেশটা কিন্তু 9 মাসে স্বাধীন হয়েছিল। ঠিক একইভাবে আন্তর্জাতিক সমর্থন, একটি অবৈধ সরকারকে উৎখাতের জন্য আন্তর্জাতিক সমর্থন জরুরি। সেক্ষেত্রে যেই সময়ে শেখ হাসিনা কথা বলতে শুরু করেছেন সেই সময় বাংলাদেশ মার্কিন ভারত সামরিক চুক্তি হয়েছে। আবার তাদেরকে মোকাবেলার জন্য পাকিস্তানের যুদ্ধ জাহাজ কিন্তু বাংলাদেশের সমুদ্র সীমায়। আর বাংলাদেশের মাটিতে গত 14 মাসে পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের ISI এর গোয়েন্দা কর্মকর্তারা, CIA এর গোয়েন্দা কর্মকর্তারা, মার্কিন সেনাবাহিনী, তারা কিন্তু বাংলাদেশের মাটিতেই আছে। এবং এদের সঙ্গে অন্যতম সহযোগী শক্তি হচ্ছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ইসলামিক জঙ্গি গোষ্ঠী। তাদের সঙ্গে সম্পৃক্ত 1971-এ পরাজিত জামাতে ইসলামীর আমিরের ঘোষণা অনুযায়ী 60 লক্ষ যোদ্ধা তাদের আছে, সেই জামাতে ইসলামী। আর তাদের সঙ্গে আছে হচ্ছে এই সদ্য গঠিত হওয়া কিংস পার্টি NCP, যে NCPর নেতা মিডিয়া ডেকে ঘোষণা দিয়ে বলে যে জুলাই আগস্টের আন্দোলন যদি আরেকটু দীর্ঘায়িত হতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিত। সুতরাং একটি গোষ্ঠীর মোকাবেলা আমরা করব যারা আন্তর্জাতিক সামরিক শক্তি দ্বারা সংগঠিত, সংঘবদ্ধ, যারা দেশের অভ্যন্তরে জঙ্গিদের দ্বারা সংঘবদ্ধ এবং যাদের কাছে অস্ত্রের যোগান দিচ্ছে পাকিস্তান, সেই শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের আন্তর্জাতিক সহযোগিতা যেমন জরুরি সেটা আমরা পেয়েছি। আর শেখ হাসিনা অত্যন্ত স্পষ্টভাবে আন্তর্জাতিক যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তাদের কাছে কিছু সুস্পষ্ট প্রশ্ন রেখেছেন, যে 4 আগস্ট পর্যন্ত আন্দোলনে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কিন্তু 600-র মতো মানুষ মারা গিয়েছে, যদিও সেক্ষেত্রে আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু মাত্র 340, বাকি কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী। আর 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত মারা গিয়েছে প্রায় 840 জন। এরা সকলে কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী। এবং তারপরে আজকে পর্যন্ত বাংলাদেশের মাটিতে এই 14 মাসে 1747 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। 3রা নভেম্বর জেল হত্যা দিবস, আর 2024-25 এসে বাংলাদেশের প্রতিদিন হচ্ছে জেল হত্যা দিবস। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমার কাছে মনে হয় যে একই সময়ে, কারণ অসংখ্য বিন্দু মিলে কিন্তু একটা বৃত্ত হয়, তাহলে যখন বৃত্তটা হবে তখন সেই অসংখ্য বিন্দুর ভেতরে একটা অন্যতম বিন্দু হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ যারা, তারা এখন বাংলাদেশকে নিয়ে তাদের ভূমিকা রাখতে শুরু করেছে। অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, যেটা শেখ হাসিনার নেতৃত্বে জনগণ সম্পৃক্ত হয়েছে। আর অন্যতম গুরুত্বপূর্ণ ডট হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা কিভাবে এই আন্দোলনটা পরিচালনা করবে। এবং 16 বছরের দীর্ঘ ক্ষমতায় থাকার সময় যারা মূলত আন্দোলন করে, তরুণ সমাজ, যাদের বয়স 18 থেকে 30, সেই একটি বড় জনগোষ্ঠী ছাত্রলীগ, যাদের কিন্তু আন্দোলন করার অভিজ্ঞতাটা ছিল না, কিন্তু এই 14 মাসে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই তারুণ্য আন্দোলনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে। তারা গেরিলা কায়দায় যুদ্ধ করার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়েছে। সুতরাং বাংলাদেশের মাটিতে অত্যন্ত প্রাসঙ্গিক, সকল সময় প্রাসঙ্গিক বাংলাদেশ আওয়ামী লীগের এই 13 তারিখের কর্মসূচি সফলতার উপরে অনেক কিছু নির্ভর করছে। এই কারণেই আমরা এই কর্মসূচি দিয়েছি যে আজকে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে,
আপনি জানেন যে আজকে প্রায় 238টি গার্মেন্ট শিল্প বন্ধ, 30 লক্ষ মানুষ কর্মহীন পড়েছেন। আজকে উপদেষ্টারা সীমাহীন দুর্নীতি করছেন, লক্ষ কোটি টাকা মানে 90,000 থেকে 1 লক্ষ কোটি টাকার বিদেশের শেয়ার বাজার থেকে পাচার হয়েছে। বাংলাদেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। ইউনূস ব্যবসা করতে আসছে, ব্যবসায়ী ইউনূস, অর্থলোভী ইউনূস বাংলাদেশকে অন্যের কাছে বন্ধক দিয়ে বিক্রি করে সে তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য সে আজকে আওয়ামী লীগ হচ্ছে তার মূল লক্ষ্য, শেখ হাসিনা হচ্ছে মূল লক্ষ্য। আওয়ামী লীগকে 71 সালে পাকিস্তানিরা যেমন ধ্বংস শেষ করতে চেয়েছিল, ইউনূস তাদের প্রতিনিধিত্ব করছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ ইউনূসের এই অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করার মধ্যে যে অত্যাচার নির্যাতন করছে, যে গুম খুন হত্যা করছে, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে জনগণ 13 তারিখে তাদের সমর্থন জানিয়ে তারা জানান দেবে নো ইউনূস, শেখ হাসিনা ইজ দ্য বেস্ট, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানি না। শেখ হাসিনার বিরুদ্ধে মানে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনাকে ধন্যবাদ। আমাদের ইতিহাসের দিকে যেতে হয়। বাংলাদেশে রাজনীতিতে সকল সময় দুটো ধারা ছিল, একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এবং আমরা যদি আরেকটু ব্রডার স্কেলে যাই, তাহলে ধর্মের ভিত্তিতে যে দুটো দেশ ভাগ হয়েছিল, ভারত এবং পাকিস্তান, সেখানে পূর্ব পাকিস্তানে যে মুসলমানরা ছিল তাদের বেশিরভাগ ভারত বিদ্বেষী ছিল, এবং তাদের নেতাদেরও কিন্তু প্রতিনিধি ছিল মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, তারা কিন্তু বাঙালি মুসলমানদের প্রতিনিধি ছিল। এবং এই প্রতিনিধিত্বের জায়গাতে অন্যতম বিস্ময় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতির, বাঙালি সংস্কৃতির ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করেন, এবং সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মতাদর্শে বিশ্বাসী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশটাকে তিনি স্বাধীন করেন। 71-এ যারা পরাজিত হয়েছিল, 75-এ তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে সপরিবারে। 81 সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আবার আওয়ামী লীগকে সংগঠিত করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের সংগ্রামে নামেন, এবং একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে 91 সালে গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু হয়। কিন্তু এখানেও আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল। 91-এ সামরিক শাসককে আন্দোলনের মাধ্যমে, এই কামাল হোসেন সহ সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার মাধ্যমে যখন নাকি সামরিক স্বৈরাচারকে সরানো হলো, 91 সালে আমাদের বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী তাদের ভাবি অর্থাৎ জিয়াউর রহমানের স্ত্রীকে ক্ষমতায় বসালো, অথচ ভোটের হিসাবে কোনোভাবেই কিন্তু বিএনপির ক্ষমতায় আসার কোনো সুযোগই নেই। এবং এখানে একটি স্ট্যাটিস্টিক্স আপনাদের মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই, সেটি হচ্ছে যে ওই সময়ে পরাজিত হয়েছিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ ভোট পেয়েছিল 37%, আর বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করেছিল, তারা ভোট পেয়েছিল 33%। এই যে গুরুত্বপূর্ণ জায়গাটা, যে বাংলাদেশের মাটিতে সবসময় আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ, জিয়া রহমান অ্যান্টি আওয়ামী লীগদের নিয়ে দল গঠন করে, এরশাদ অ্যান্টি আওয়ামী লীগদের নিয়ে দল গঠন করে, এবং খালেদা জিয়াও সেনাবাহিনীর প্রচেষ্টায় তারা ক্ষমতায় আসেন। এবং ওই সময় একটি গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আদালত হয় জাহানারা ইমামের নেতৃত্বে, এবং সেই গণ আদালত তাদের কর্মসূচিগুলোকে এগিয়ে নিতে থাকেন। এবং আপনাদের মনে আছে, এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন, সে আন্দোলন বেগবান হয় যখন নাকি জাহানারা ইমামের মঞ্চে গিয়ে শেখ হাসিনা দাঁড়ান। এবং যুদ্ধাপরাধীদের যখন বিচারিক প্রক্রিয়া চলছে, তখন গণজাগরণ মঞ্চ যে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করে, একটি কর্মসূচি দেয়, গণভবনে দাঁড়িয়ে শেখ হাসিনা একা তার নাতির হাত ধরে প্রদীপ জ্বালিয়ে বাংলাদেশের জনগণের আন্দোলনের সঙ্গে প্রকাশ করেন। সুতরাং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্রই হচ্ছে গত জুলাই আগস্ট। এই জুলাই আগস্টের পরে বাংলাদেশে কি ঘটেছে সেটির বিস্তারিত বলেছেন কামাল ভাই, আমার সরাসরি নেতা তিনি। আমি একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে যদি বলি, জুলাইয়ের
24 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে ঘটনাটি ঘটলো এবং শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হলো, তার ভেতর দিয়ে মনে হয়েছিল যে একটি সরকার পতন হলো, কিন্তু আসলে এই 14 মাসে প্রমাণিত হয়েছে যে এটি সরকার পতন নয়, এটি রাষ্ট্রের পতন। কারণ রাষ্ট্র সবসময় 4টি মূল কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে। একটি হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা গণতন্ত্র এবং মানুষের অধিকারকে নিশ্চিত করে। সেই বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হলো 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করে পুলিশ বাহিনী। পুলিশকে হত্যা করে পিটিয়ে লাশ ছড়িয়ে রেখে পুলিশের মনোবল ভেঙে দিয়ে পুলিশকে শেষ করে দেওয়া হলো। আরেকটি হচ্ছে সিভিল ব্যুরোক্রেসি। সিভিল ব্যুরোক্রেসিতে সমস্ত সচিব, অতিরিক্ত সচিব, এমনকি যুগ্ম সচিবদেরও সরিয়ে দিয়ে রিটায়ার্ড অফিসারদেরকে এনে আমলাতন্ত্রে বসানো হলো। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে যে সেনাবাহিনী, তাদেরকেও মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল পর্যন্ত ধ্বংস করে দেওয়া হলো। এই যে 4টি মূল স্তম্ভকে তারা ধ্বংস করলো, সেই ধ্বংসের বাংলাদেশটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই যে 10, যেটি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, 10 নভেম্বর, কারণ শহীদ নূর হোসেন দিবস। কিন্তু এই পুরো স্বৈরাচার বিরোধী আন্দোলনে কামাল ভাই আশা করি আমার সঙ্গে একমত হবেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ নেমে এসেছিল কিন্তু 1987 সালে, কিন্তু এরশাদ সরকারের কিন্তু পতন হয় নাই। তার মানে জনগণ রাস্তায় নামলেই যে একটি সরকারের পতন হবে সেটি কিন্তু নয়। এই যে মূল স্ট্রাকচার গুলো, জনগণকে সম্পৃক্ত করা, আরেকটি হচ্ছে সামরিক বাহিনীর সমর্থনটাকে তুলে নেওয়া, এটি হচ্ছে একটি সরকার পতনের জন্য মূল ঘটনা, যেটি 90-এ ঘটেছে, যেটি 96-এ তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনের সময় ঘটেছে, যেটি 2006-এ 111-এর সময় ঘটেছে এবং সর্বশেষ 2024-এ ঘটেছে। বাংলাদেশের 4 জন সেনাপ্রধান, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, মইনু আহমেদ এবং ওয়াকার, এটি হচ্ছে সামরিক বাহিনীর সেই সেনাপ্রধান যারা প্রত্যেকে জনগণের অধিকার কেড়ে নিয়ে তাদের ক্ষমতায় তারা অধিষ্ঠিত হতে চেয়েছে এবং থেকেছে। তাহলে এইবারের এই যে আওয়ামী লীগের আন্দোলন, যেখানে আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে পারে না, ঘরে থাকতে পারে না, জেলখানায় গেছে, সেখানে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাহলে এই আওয়ামী লীগের এই যে ছোট ছোট গেরিলা মিছিলগুলো, এগুলো কেন গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ যে যখন মানুষ দাঁড়াতে পারে না, তখন রাজনৈতিক কর্মীরা গেরিলা কায়দায় তারা একটা জনমত যে আন্দোলনের পক্ষে আছে সেটার জন্য গেরিলা কায়দায় তাদের আন্দোলন পরিচালনা করে। এবং আজকে যারা সাহস নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করছে ঢাকার মাঠ, বাংলাদেশের রাজপথ, এই মানুষগুলো এই আন্দোলনের প্রক্রিয়ায় কিন্তু এই সরকারের পতন ঘটাবে বলে আমি বিশ্বাস করি।